তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আজকে আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো দিস টেন্স ইজ নর্মালি ইউজ ফর অ্যান অ্যাকশন ইন progresses that is temporarily in nature in the present of speaking মানে this tense is normally used এই টেন্সটাকে আমরা নর্মালি ব্যবহার করে থাকি অ্যান্ড অ্যাকশন একটা কোনো ক্রিয়ার ওপরে বা কোনো কাজ হচ্ছে যেটা অ্যাকশন মানে অ্যাক্টিভেট হয়ে আছে, যে কাজটা চলেই যাচ্ছে, অ্যাকশন ইন প্রোগ্রেসেস মানে সেটা কাজ চলেই যাচ্ছে, প্রোগ্রেস হয়েই যাচ্ছে। দ্যাট ইজ দ্য টেম্পোরারি, এটা একটা টেম্পোরারি অ্যাকশন, এটা কোনো পার্মানেন্ট অ্যাকশন নয়। ইন নেচার ইজ টেম্পোরারি ইন নেচার ইন দ্য প্রেজেন্ট অফ স্পিক মানে progresses that is temporary in nature in the present of speak মানে যখন আমরা প্রেজেন্টে কোনো কিছু প্রোগ্রেসেস হচ্ছে, কেউ বই পড়ছে, কেউ খেলা করছে, কেউ কোথাও যাচ্ছে, এই লাস্টে উচ্চারণটা যখন থাকবে, বা মা রান্না করছে, তো এই রান্না করছে, খাচ্ছে, দেখো সব কিছু পেছনে আছে, এই যেখানে থাকবে সেখানে বুঝে নিতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স। তো এটার এক্সাম্পল কি? হি ইজ নট সুইমিং ইন দ্য রিভার, সে কোথায়? নদীতে সাঁতার কাটছে না। সি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে। ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। আর এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে এই হলো তার ডেফিনেশন। তো তোমরা একটা কাজ করো, এটাকে টুকে নাও। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস और প্রোগ্রেসেসে টাইপস তো আমরা আগেই পড়েছি, সেগুলো কি আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং কি নেগেটিভ। তো স্ট্রাকচার এগুলো তো আমরা জানি, অ্যাসার্টিভ কি, ইন্টারোগেটিভ কি এবং নেগেটিভ কি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অ্যান্ড নেগেটিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এটারই একটা এক্সাম্পল আমি নিচ্ছি। এম ইজ আর, প্রথমে আমরা এম এর এক্সাম্পল নিচ্ছি। সাবজেক্ট কি আছে? আই। এম ইজ আরে এম এলো, কারণ আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তার সঙ্গে কি আসলো? এম। তারপরে কি আসলো? ভার্ব হলো ওয়ার্কিং। ভার্ব হলো কি? ওয়ার্কিং, তাই তো? এম এর সাথে ওয়ার্কিং যুক্ত হলো। এখানে অবজেক্ট নেই, কারণ আই এম ওয়ার্কিং মানে আমি কাজ করছি। হি ইজ লুকিং অ্যাট দ্য মুন, সে চাঁদ দেখছে, এখনো দেখেই যাচ্ছে, যেটা কন্টিনিউয়াসলি চলতে আছে। দে আর রিডিং ইংলিশ, তারা ইংলিশ পড়ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাসার্টিভের ক্ষেত্রে সাবজেক্ট এম ইজ আর সঙ্গে ভার্ব যুক্ত হচ্ছে প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। সেরকমই ইন্টারোগেটিভের ক্ষেত্রে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। খালি এসআইটি বা ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্যটা কি, এখানটা অ্যাম ইজ আর পেছনে যাবে আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আগে আসবে। অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে দেখো আই এম ওয়ার্কিং, এখানে ঠিক তার উল্টোটা হয়ে গেছে, অ্যামটাকে চলে যায় অ্যাম আই ওয়ার্কিং। এখানে দেখো ইজটা এখানটা আছে, অ্যাম ইজ আর ইজটা আগে চলে আসে। ইজ হি লুকিং অ্যাট দ্য মুন, সে কি চাঁদ দেখছে। দে আর রিডিং ইংলিশ, এখানে দেখো আরটা চলে এসছে এই পাশে, হ্যাঁ আগে। আর দে রিডিং ইংলিশ। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অ্যাসার্টিভ আর নেগেটিভের মধ্যে একটা কমন জিনিস কি, অ্যাম ইজ আর সাবজেক্টের পরে বসবে, তারপরে এখানে শুধুমাত্র নট বসবে আর এখানে শুধু নট বসবে না, বাদ বাকি স্ট্রাকচার সেম থাকবে। যেমন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, মানে আই অ্যাম নট ওয়ার্কিং, হি ইজ নট লুকিং অ্যাট দ্য মুন, দে আর নট রিডিং ইংলিশ, দে আর নট রিডিং ইংলিশ। তাহলে তোমরা বুঝতে পারছো কোনটা অ্যাসার্টিভে কীভাবে ব্যবহার করবে, ইন্টারোগেটিভে কীভাবে ব্যবহার করবে এবং নেগেটিভে কীভাবে ব্যবহার করবে। আরেকটা জিনিস বলার ছিল, যেটা হলো যা বর্তমানে চলছে বোঝাতে, মানে যা বর্তমানে চলছে তা বোঝাতে আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে থাকি। বর্তমানে চলছে এমন কথা বোঝাতে আমরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এটাকে এখন টুকে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস আরো কিছু ব্যাপারের উপরে নির্ভর করে। সিম্পল ফিউচার মানে কি, সিম্পল ফিউচার মানে সাধারণ ভবিষ্যৎ। যখন কোনো নির্দিষ্ট পরিকল্পনা বোঝানোর ক্ষেত্রে ফিউচার বা ভবিষ্যৎ বোঝাতে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। মানে বুঝলে না, মানেটা হলো কোনো নির্দিষ্ট পরিকল্পনা করেছো, যেমন কালকে আমি অমুক জায়গায় যাব, কিংবা কালকে আমি ঘুরতে যাব, বা কালকে আগামীর গরমকালের ছুটি, আগামী যে গরমকালের ছুটিটা পাবো তাতে আমি সিমলা ঘুরতে যাব। তো এই যে আগামী দিনের যে প্ল্যানিং, যত প্ল্যানিং করবে সেগুলো সবই কন্টিনিউয়াস টেন্সে করবে। যত প্ল্যানিং হবে সব কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বোঝায়, ঠিক আছে। তা বোঝাতে আমাদের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। যেমন তার এক্সাম্পল বলছি, আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা টুমরো। আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা টুমরো, তার মানে কি আমি গতকাল সিনেমা দেখতে যাব। হি ইজ কামিং নেক্সট উইক, সে আগামী সপ্তাহে আসবে। তাহলে সিম্পল ফিউচারটা তোমরা বুঝতে পেরেছো যে স্ট্রাকচারগুলো কীভাবে তৈরি হচ্ছে। তো তোমাদের আশা করি বুঝতে প্রবলেম হচ্ছে না। আইটা সাবজেক্ট অ্যাম ইজ আর গোয়িং, গোটা ভার্ব, তার সঙ্গে আইএনজি, টু দ্য সিনেমা টুমরো, এটা হলো কি অবজেক্ট। হি সাবজেক্ট, এটা কি অ্যাম ইজ আর, তারপর এটা কি ভার্ব, ভার্বের সাথে আছে আইএনজি, নেক্সট উইক। তাহলে কি রিপিটেড অ্যাকশন কি, সংক্ষিপ্ত কাজ যা বলার সময় সংগঠিত হয়। কি হয়, যা বলার সময় সংগঠিত হয়। যেমন হচ্ছে কেউ ধরো ওপরে লাফাচ্ছে, ধরে নাও লাফাচ্ছে, তো একবার ওপরে উঠছে একবার নিচে আসছে, তাই তো। তো বলার সময় সে লাফাচ্ছে বলবে সে উপরে আছে, এখন সে আবার নিচে আসবে, এরকম বলবে না। এটা রিপিটেড অ্যাকশন, একটা সময়ের মধ্যে হচ্ছে, বলার সাথে সাথেই হয়ে যাচ্ছে, রিপিটেড অ্যাকশন হয়েই যাচ্ছে। তো এটাকে রিপিটেড অ্যাকশন বলে, যা সংক্ষিপ্ত কাজ যা বলার সময় সংঘটিত হচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি এই ব্যাপারে। যেমন ফর এক্সাম্পল হোয়াই আর ইউ জাম্পিং আপ অ্যান্ড ডাউন, তার মানে কি তুমি কেন
লাফাচ্ছ, তাই তো, ওপরে নিচে লাফাচ্ছ। দ্য বয় স্টোলেন ম্যাঙ্গো অলমোস্ট এভরিডে। স্টোলিং ম্যাঙ্গো অলমোস্ট এভরিডে মানে কি, দ্য বয় সেই ছেলেটা চুরি করে আম, অলমোস্ট প্রতিদিনই সে আম গাছ থেকে আম চুরি করে নিয়ে যাচ্ছে বা খাচ্ছে। এই যে বলার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো হয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলোকেই আমরা কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা ফর্ম বলবো। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে রিপিটেড অ্যাকশন মানে যা বলার সাথে সাথেই হয়ে যাচ্ছে। আর কি সিম্পল ফিউচার মানে যেটা আমি আগামীকাল করব, করছি বা করতে যাব, এরকম কোনো কথাকে সিম্পল ফিউচারে আমরা ব্যবহার করব। তো তোমরা এটাকে টুকে নাও। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের চেঞ্জ মানে পরিবর্তন কি দেখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা পরিবর্তন বোঝাতে ব্যবহার করি, যদিও কাজগুলো দীর্ঘস্থায়ী হতে পারে। মানে যে কথাগুলো আমরা বলে থাকি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করে থাকি যেসব কথাগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু আবার কিসে পরিবর্তন হতে পারে, যদিও কাজগুলো দীর্ঘস্থায়ীতে পরিণত হতে পারে। যেমন কিছু দীর্ঘস্থায়ী কাজ যেমন হলো, দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্ম মানে সরি দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্ম মানে কি, পৃথিবী আস্তে আস্তে গরম হচ্ছে, উষ্ণ হচ্ছে। দ্য বয় ইজ গ্রোয়িং এভরিডে, বালকটি দিনে দিন বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, গ্রোয়িং করছে। ভেরি অফটেন মানে হচ্ছে প্রায়শই ঘটে, মানে প্রায়শই ঘটা এমন কিছু। অলওয়েজ অ্যান্ড কন্টিনিউয়াসলি ইত্যাদির সাথে ভার্ব যুক্ত হলে সেটা আমরা কন্টিনিউয়াস রূপেই আমরা প্রায় লিখে থাকি, কিন্তু এই যে যেটা লিখে থাকি সেটা কিন্তু আমাদের প্রত্যাশার চেয়েও বেশি বোঝার জন্য এই জিনিসটা আমরা ব্যবহার করে থাকি। অলওয়েজ ও কন্টিনিউয়াসলি ইত্যাদির সঙ্গে ভার্ব এর কন্টিনিউয়াস রূপ আমরা প্রায় প্রত্যাশার চেয়েও বেশি বুঝতেই ব্যবহার করে থাকি। এর এক্সাম্পল কি, আই অ্যাম অলওয়েজ লুজিং মানে আমি সবসময় হারিয়ে ফেলি মাই পাসবুক, আমি আমার পাসবইটা সবসময় আমি হারিয়ে ফেলি। ঠিক আছে, ডিস্টেন্সিং অ্যান্ড লেস ডেফিনেট পড়বো আমরা। ডিস্টেন্সিং অ্যান্ড লস ডেফিনেট এগুলো হলো সিম্পল ফর্মের চেয়ে কম নির্দেশ বোঝায়, মানে সিম্পল ফর্মের চেয়েও কম নির্দেশে বোঝায়, আমরা একে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করে থাকি। তো এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। লেস ডেফিনেটটা কি, লেস ডেফিনেটটা হলো যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, মানে এটা আমার নির্দিষ্ট ছিল কিন্তু হলো, তারপর আমি এটা ভেবেছিলাম। যেমন হলো, আই অ্যাম হোপিং দ্যাট ইউ উইল কেম, আমি আশা করেছিলাম যে তুমি আসবে। আর ডিস্টেন্সিং হলো, আই হোপ দ্যাট ইউ উইল কেম, এটা আমার দূরবর্তীতা, ঠিক আছে, দূরবর্তীতা ধারণা, আই হোপ দ্যাট ইউ উইল কেম। তাহলে আমরা আজকে এতটা পর্যন্ত পড়লাম এবং বুঝলাম ফর্মগুলো মানে কী ফর্মে আমরা এই টেন্সটাকে ব্যবহার করতে পারি, এবং প্রত্যেকটা ফর্মে আমি লিখে দিয়েছি এবং সেটা কী রূপে কাজ করছে সেটাও লিখে দেওয়া হয়েছে। তো তোমরা এটাকে ঝটপট টুকে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রোগ্রেসেস। নন প্রোগ্রেসেস ভার্ব, যে ভার্বগুলো প্রোগ্রেস করবে না, মানে এখানে প্রচলিত কয়েকটি ভার্ব এর রূপ আছে যা সাধারণত কন্টিনিউয়াস রূপে ব্যবহার হয় না।
এগুলিকে নন প্রোগ্রেসিভ ভার্ব বলে। নন প্রোগ্রেসিভ ভার্ব বলে। এই নন প্রোগ্রেসিভ ভার্ব বলার কারণ কি? এগুলি মানে প্রসেসিভ বা কন্টিনিউয়াস ফর্মে এদেরকে নিয়ে যাওয়া যায় না এই ভার্বগুলোকে। যেমন এদের মধ্যে প্রথমে আসছে মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্টেট, মানে মেন্টাল এবং ইমোশনালের সঙ্গে যেগুলো মেন্টালি এবং ইমোশনালের সঙ্গে যেগুলো জড়িত থাকে সেগুলো। যেমন হলো লাভ, লাভ, বিলিভ, সি, হেট, নোন, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, উইশ, ইটিসি। কন্টিনিউয়াস ফর্মে এগুলিকে কখনোই আইএনজির সাথে যুক্ত করবে না। এই কথাগুলো যেগুলোতে মেন্টালি ভাবে বা ইমোশনালি ভাবে যেগুলোতে জড়িত থাকবে যেসব কথাগুলো, সেগুলোতে কখনোই কি আসবে না? আইএনজি ফর্ম আসবে না বা প্রোগ্রেস করবে না। সেন্স ভার্ব মানে হচ্ছে এটা কি? এটা হলো সেন্স মানে হচ্ছে বোধমূলক, যেগুলোতে আমরা বোধ করতে পারি বা বুঝতে পারি। যেমন লুক দেখতে পাই, সাউন্ড অনুভব করতে পারি, স্মেল গন্ধ শুঁকতে পারি, টেস্ট খেয়ে বুঝতে পারি। এগুলো কি? সেন্স করে, তাই সেন্স ভার্ব এগুলো। এগুলোর সঙ্গে কখনো সাউন্ডিং, সাউন্ডের সাথে আইএনজি যুক্ত হয় না, তাহলে কি সাউন্ডিং হবে না, সেখানে শুধুমাত্র সাউন্ড ইউজ হবে। স্মেলিং হয় না, টেস্টিং হয় না। যদিও বলে থাকো তো তাহলে ভুল বলবে, কারণ টেস্ট কখনো আইএনজি ফর্মে যুক্ত হয় না। এগুলোকে টেস্টই লিখতে হবে, ঠিক আছে, যদি কন্টিনিউয়াস ফর্মে লেখো তো। কমিউনিকেশনের ক্ষেত্রে এগ্রি, প্লিজ, স্যাটিসফাই, ঠিক আছে। আদার্সের ক্ষেত্রে বি, বিলং, ডিপেন্ড। ওকে, তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আজকে পুরোটাই কমপ্লিট করে দেওয়া হলো। তোমরা চটজলদি এটাকে টুকে নাও, আর আগের দিনের হোমওয়ার্ক যেটা ছিল সেটার অ্যান্সার আমি এখন দিচ্ছি। আজকের হোমওয়ার্কটা টুকে নাও, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। তো আজকের মতন প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা শেষ করলাম। এর পরের দিন আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্টের নিয়ম আজকের মতন ডিটেলসে আমি তোমাদের শেখাবো। তো আজকের দিনের মতো আমি টাটা করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, আর নিশ্চয়ই মন দিয়ে হোমওয়ার্কটা করবে। টাটা।